আমি আয়না ঘরের কথা কোথাও বলিনি। কেন এটা এইভাবে এসছে এটা আমি আসলে জানি না। আমি এটাই বলেছিলাম যে আমার চোখ বাঁধা ছিল, কিছু সাদা পোশাকের মানুষ আমাকে ধরে নিয়ে গিয়েছিল। ডিবির কারাগারে ছিলাম, কিন্তু আমি কোনো জায়গায় বলিনি কিন্তু যে আমি আয়না ঘরে ছিলাম। আমার সংবেদনশীলতার জায়গা থেকে 2018-তে আমি এটাই বলেছিলাম যে আমি যদি 52-তে পেরে থাকি, আমরা যদি 71-এ পেরে থাকি, তাহলে আমরা এবারও পারবো। এটাই ছিল আমার। সো সেখানে আমি কোথায় মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করলাম? প্রথম যে ইন্টারভিউটা দিয়েছিলাম, সেই ইন্টারভিউতে আমি কোনো জায়গায় এই কথাটি মেনশন করিনি, আয়না ঘরের বিষয়টি। আমি এটাই বলেছিলাম যে আমার চোখ বাঁধা ছিল, কিছু সাদা পোশাকের মানুষ আমাকে ধরে নিয়ে গিয়েছিল। এরপরে আমি র্যাবের অফিসে ছিলাম, আমি উত্তরায় থানায় ছিলাম, আমি কাশিমপুর কারাগারে ছিলাম, আমি ডিবির কারাগারে ছিলাম, কিন্তু আমি কোনো জায়গায় বলিনি কিন্তু যে আমি আয়না ঘরে ছিলাম। তারা যেহেতু আমাকে ভেবেছিল যে আমি একজন রাষ্ট্রদ্রোহী, মেবি আমি কোনো এক পক্ষের চাপে তো না, কোনো এক পক্ষের কাছ থেকে টাকা খেয়ে এরকম কিছু একটা করেছি। দেখেন, আমার আগে পিছে কোনো সময়ই কোনো রাজনৈতিক কোনো কিছুর সাথে কোনো সংযোগ নেই। আমি নিতান্তই একজন সাধারণ শিল্পী ছাড়া, আমার শিল্পচর্চা ছাড়া আমি আর কিছুই করি না, আমার করার কোনো ইচ্ছেও নেই। আমার সংবেদনশীলতার জায়গা থেকে 2018-তে আমি তার আগে প্রায় 2 থেকে 3 দিন রাজপথে ছিলাম। অ্যান্ড যেদিন আমাকে ধরে নিয়ে যাওয়া হয় সে সময় কিন্তু আমি উত্তরায় আপন ঘরে ছিলাম। এবং যারা আমাকে ফোন করছিল তারা কিন্তু ছাত্ররাই ছিল, যাদের সাথে আমি তার আগের দিন রাজপথে ছিলাম। এবং আমার কাছে অনেক ভিডিও আসছিল, বিভিন্ন ছবি আসছিল, তারা ফোন করে আমার কাছে আবেদন করছিল এবং জানাচ্ছিল যে আপু এরকম হচ্ছে, কি করব আমরা, তুমি বলো, আমরা কারো কাছে সাহায্য চাও। এবং এই ফোনগুলো আসার পরে কিন্তু আমি প্রথমে প্রশাসনের মানুষের কাছেই সাহায্য চেয়েছিলাম, তাদের কাছেই সত্যটা জানতে চেয়েছিলাম যে আসলেই কি জিগাতলায় এমন কিছু হচ্ছে কিনা। এরপরে যখন তাদের কাছে কোনো স্পষ্ট অ্যান্সার আমি পাইনি, তখন আমি আমার মনের কথা শুনেছি এবং আমার আত্মার তাগিদ তখন আমাকে বলেছে যে আমার একটাই হাতিয়ার আছে, সেটা হচ্ছে কিছু মানুষ আমাকে চেনে, আমি যদি ছাত্রদের জন্য সাহায্য চাই তাহলে হয়তো বা তারা কিছু সাহায্য করতে পারে। সো আমি কি কথাটা বলেছিলাম? আমি এটাই বলেছিলাম যে আমি যদি 52-তে পেরে থাকি, আমরা যদি 71-এ পেরে থাকি, তাহলে আমরা এবারও পারবো। প্লিজ আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান, তারা সমস্যায় রয়েছেন। এটাই ছিল আমার। সো সেখানে আমি কোথায় মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করলাম? এবং যেহেতু তাদের কাছে মনে হয়েছে যে মেবি এটা আমি কারোর জন্য কোনো পক্ষ আমাকে দিয়ে করিয়েছে, না, আমি নিতান্তই আমার এইটাই প্র্যাকটিস সারা জীবনে। কেউ যদি প্রবলেমে থাকে, আমার সাধ্য মতো আমি সেই চেষ্টাটা করি। এখন সেই মনোভাব থেকেই আমি এই কাজটি করেছিলাম, খুবই স্বাভাবিকভাবেই। তো সেই স্বাভাবিকটাকেই অনেক কিছু ভাবা হয়েছিল যে মেবি আমি কোনো ষড়যন্ত্র করতে চেয়েছি। তো সেই কারণে তারা আমাকে রাজাকার বলেছিল, তারা আমাকে গুজবের রানী নাম দিয়েছিল, যাই ছিল। তো অবশ্যই দেখেন, যখন আপনি একেবারে সহজাতভাবে শুধুমাত্র কাউকে, কিছু মানুষকে হেল্প করার জন্য কিছু করেন, এবং তারপরে যখন আপনি এত বড় আখ্যা পান যে আপনি রাজাকার, আপনি রাষ্ট্রদ্রোহী, আপনি গুজবের রানী, সেটাই কিন্তু আপনার জন্য সবচেয়ে বড় টর্চার। এটাও আরেকটি অতিরঞ্জিত ঘটনা। এটি আমি জানি না কেন মানুষ এগুলো করছে। তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে অবশ্যই আমি বাসা চেঞ্জ করেছি, এবং সেটা শুধুমাত্রই যে এইটি কারণে তাও নয়, কারণ আমি অনেক কুকুর বিড়াল রেস্কিউ করি। তো সেই কারণে ধরেন, আমি তো শুধুমাত্র বাসা বদলের বিষয়টা নয়, আমার সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল পার্সোনাল লাইফে এবং আমার কর্মক্ষেত্রে। 6 বছরে আমি 6 বছরের প্রথম 2 বছর আমাকে গেছেই হচ্ছে এইটা প্রতিষ্ঠা করতে যে আমি রাজাকার নই, আমি দেশদ্রোহী নই। এমন অনেক সময় আছে যে আমি যে সিরিজে অভিনয় করেছি সেখানে আমার নাম পর্যন্ত দেওয়া হয়নি ভয়ে। আমার পোস্টারে কখনো ছবি দেওয়া হতো না।